Hello friends, welcome to our YouTube channel Arrow to Success. ICDS সুপারভাইজার যারা প্রমোশনাল ক্যান্ডিডেটস আছে যাদের এক্সাম 30 অ্যান্ড 31 জানুয়ারি তাদের জন্য এই ভিডিওটি। এখানে ICDS সুপারভাইজার মেন এক্সামে যে ফ্রেশার্সদের যে কোশ্চেন পেপার ছিল সেই কোশ্চেন পেপারে পেপার 3 সলিউশনটা আমি করিয়ে দেবো তোমাদের ডিটেলসে। আর এটার পার্ট 1টা আমি বেশ অনেক দিন আগে দিয়েছি, মাঝখানে তোমাদের আমি অ্যারিথমেটিক মানে পেপার 4টা সলিউশন করে দিয়েছিলাম। তোমরা যারা দেখোনি এগুলো, আমি কিন্তু অবশ্যই বলবো যে এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা সলিউশন করে নাও, ম্যাথামেটিক্সটাও করো, কারণ এগুলো থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসার চান্সেস রয়েছে। আমি তো বলবো পেপার 3 যেখানে এতগুলো কোশ্চেন, সেখান থেকে তোমরা কিন্তু 2-1টা কোশ্চেন কমন পেয়ে যেতেও পারো। অতএব এই পেপারের কোশ্চেনগুলো সব করবে, এবং এইটা করানোর আমার উদ্দেশ্য একটাই, এই কোশ্চেন পেপারে যে চ্যাপ্টারগুলোর ওপরে বেশি ফোকাস করেছে সেই চ্যাপ্টারগুলোই আমি কিন্তু তোমাদের বেশি করে করিয়ে দেব। এবং তোমাদের আমি বারবার বলছি, সেই চ্যাপ্টারগুলো আমি যখন এই ভিডিওসগুলো তোমাদের কাছে আনছি তখন তোমরা পেন পেপার নিয়ে বসো এবং সেই টপিকগুলো তোমরা নোট করে নাও। সেই টপিকগুলো তোমাদেরও কিন্তু পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে। তা কোথা থেকে প্রিপারেশন নেবে, কোন জায়গায় নোটগুলো পাবে সব বলে দেবো আমি, কারণ সবগুলো আমার পক্ষেও দেওয়া সম্ভব না। আজকে যেমন একটা টপিক রয়েছে যেটা পুরোটা আমার পক্ষে দেওয়া সম্ভব হয়নি, আগে দিয়েছিলাম কিছুটা, পুরোটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, সেটা তোমাকেই পড়তে হবে বাকিটা, সেগুলোই বলে দেবো। তো চলো আমি কোশ্চেন অ্যান্সার চলে যাই। আজকে যেটা করব কোশ্চেন নাম্বার 3, আগের দিন আমি পার্ট 1-এ আমি কোশ্চেন নাম্বার 1 অ্যান্ড কোশ্চেন নাম্বার 2 সবগুলো করে দিয়েছি। কোশ্চেন নাম্বার 3-তে টোটাল 13টা কোশ্চেন রয়েছে, সেই 13টা কোশ্চেন করে দেবো। আর খুব তাড়াতাড়ি তোমাদের কোশ্চেন নাম্বার 4 আমি নিয়ে আসবো। কোশ্চেন নাম্বার 4-এ 19টা কোশ্চেন আছে, সেগুলো সব 2 নম্বরের কোশ্চেন। আর এই কোশ্চেন নাম্বার 3 সব কোশ্চেনগুলো কিন্তু 1 নম্বরের ছিল। তো দেখে নাও অ্যান্সারগুলো কি হবে। দেখো কোশ্চেন নাম্বার 3 প্রথম কোশ্চেনটা, 3 এর যে কোশ্চেনটা রয়েছে, হোয়াট ইজ মেটামরফিক রক। এই কোশ্চেনটা অনেকে বুঝতে পারেনি বলে অনেকে অ্যান্সার করতে পারেনি, যারা বেঙ্গলি মিডিয়ামের আছে। যারা সিবিএসসি বোর্ড তারা তো অবশ্যই বুঝতে পেরেছে। রক মানে শিলা, মেটামরফিক রক মানে হচ্ছে রূপান্তরিত শিলা। এখানে রূপান্তরিত শিলা নিয়ে কোশ্চেন দিয়েছে, রূপান্তরিত শিলা কি, তাহলে পরবর্তীতে তোমাদের আগ্নেয় শিলা, পাললিক শিলা এই ওরিয়েন্টেড কোশ্চেন দিতে পারে, বা এখান থেকে এক্সাম্পল লিখতে দিতে পারে। তাহলে তোমাকে এই রক ওরিয়েন্টেড পুরোটা পড়তে হবে। এটার ভিডিও আমি মানে এর কন্টেন্ট আমি রেডি করা হয়ে গেছে, এর ভিডিওটা আমি দেবো তোমাদের। রক থেকে বাইরে থেকে কিছু পড়তে হবে না, আমি ফুল ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে। তো এই রূপান্তরিত শিলা কাকে বলে সেটা দেখে নাও। 1 নম্বরে কোশ্চেন, কিন্তু রূপান্তরিত শিলা কি বা কাকে বলে যদি বলে, তুমি 1 নম্বরে কি করে লিখবে, একটু তো লিখতেই হবে। তো সেটা এভাবে লেখো, উচ্চ চাপ ও তাপমাত্রায় আগ্নেয় শিলা ও পাললিক শিলা রূপান্তরিত হয়ে যে শিলা গঠন করে তাকে রূপান্তরিত শিলা বলে। কিন্তু এটা যদি 2 নম্বরে আসতো, এর সাথে কিন্তু আরও কিছু লিখতে হতো। আর 1 নম্বর যেহেতু, তাও আমি বলবো এর সাথে কিন্তু একটা এক্সাম্পল দেওয়া কিন্তু অবশ্যই জরুরি। 2 নম্বর হলে কিভাবে লিখতে হবে সেটা আমি যখন শিলার ভিডিওটা আমি তোমাদের কাছে নিয়ে আসবো তখন সেখানে ডিটেলসে দিয়ে দেবো। আচ্ছা, এর এক্সাম্পল কী হবে দেখে নাও। প্রথম এক্সাম্পল হবে মার্বেল, যেটা চুনা পাথর থেকে সৃষ্টি হয়, চুনা পাথর পরিবর্তিত হয়ে সৃষ্টি হয়। নেক্সট আর একটা লিখতে পারো, মানে দুটোর মধ্যে যদি 1 নাম্বার থেকে একটা এক্সাম্পল দিলেই এনাফ। আর একটা এক্সাম্পল কি, কোয়ার্টজাইট, যেটা বালি পাথর থেকে সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা অনেকেই বুঝতে পারেনি এবং তার জন্য অ্যান্সার করতে পারেনি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টিফ রিচ লাইন বিটুইন দ্য টু কারিজ। এই কোশ্চেনটা জিওগ্রাফি থেকে এসছে। জিওগ্রাফিতে কারি বা সার্ক ছিল, যারা আমার জিওগ্রাফি ভিডিওগুলো দেখেছো তারা এই ওয়ার্ডগুলো হয়তো দেখে থাকবে। হিমবাহের রিলেটেড আমি হিমবাহ, বায়ুর ক্ষয়কার্য, নদীর ক্ষয়কার্য এই রিলেটেড আমি কতগুলো ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি ডিটেলসে দিয়েছিলাম। আমি বেশ 5 নম্বরের কোশ্চেন আসার মতো করে দিয়েছিলাম যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ, এভাবে দিয়েছিলাম আমি। তো সেখানে সার্ক ছিল, করি ছিল, অ্যারেট ছিল, এগুলো ছিল। তো সার্ক বা করি, অ্যারেট, ইউ আকৃতির উপত্যকা, ভি শেপ উপত্যকা, এগুলো সব ছিল। তো এটা হয়ে যাবে টু কারিজ, এর অ্যান্সার হয়ে যাবে অ্যারেট। কীরকম হয় দেখো, এখানে দেখতেই পাচ্ছ কারি মানে কি, এই যে দেখতেই পাচ্ছ কারি, ঠিক আছে, এই যে যেটা তোমাদের দিয়েছে। এখানে জিনিসটা কি, এটা হচ্ছে একটা পাহাড়ের চূড়া যেখানে হিমবাহ জমেছিল। কোনো সময় এই হিমবাহটা, এই যে লাইনসগুলো দেখছো না, এই লাইনস বরাবর হিমবাহ
নিচের দিকে নেমে এসেছে এবং এই যে চারিদিক থেকে এপাশেও নেমেছে, এখানে এসে সবগুলো স্তূপাকৃতি হয়ে জমা হয়েছে। এখানেও তাই। তোমাকে কোশ্চেনে বলেছে এই যে দুটো কড়ি রয়েছে, এই দুটো কড়ি বা সার্কের মধ্যে কি হয়ে যাবে, একটা উঁচু মতো একটা পাথরের বা একটা হিমবাহের একটা প্রাচীর হিসাবে দেখা যাবে, যেটার মাথাগুলো কি তীক্ষ্ণ, তাই তো? এই যে এখানে বলেছে তীক্ষ্ণ, সেটা দুটো কড়ির মাঝখানে অবস্থিত যে তীক্ষ্ণ যে উপত্যকা, সেটার নাম কি? সেটার হচ্ছে নাম হবে অ্যারেট। ঠিক আছে, এটা 1 নাম্বার মানে একটা ওয়ার্ডের অ্যান্সার ছিল অ্যারেট। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ মেজার্ড বাই উইফোর্ড স্কেল? ইয়েস, এটার প্রোনাউন্সিয়েশনটা একটু অন্যরকম, ইউটা এখানে উচ্চ থাকে। তো এই স্কেলের মাধ্যমে কি মাপা হয়? ফোর্স অফ উইন্ড, বায়ুর যে গতিবেগ সেটা মাপা হয়। নেক্সট কোশ্চেন দেখো, বাই হুইচ ইউনিট রিলেটিভ হিউমিডিটি ইজ এক্সপ্রেসড? রিলেটিভ হিউমিডিটি মানে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা মানে বায়ুর মধ্যে কোনো একটা পার্টিকুলার জায়গাতে বায়ুর মধ্যে ঠিক কতটা পরিমাণ জল উপস্থিত, সেটাকেই বলা হচ্ছে বায়ুর আর্দ্রতা। ঠিক আছে, আর এটা কোন ইউনিটে প্রকাশ করা হয়, মানে কোন এককে প্রকাশ করা হয় সেটাই জানতে চেয়েছে। তো এটার অ্যান্সার হয়ে যাবে গ্রাম পার ঘন মিটার। অনেক সময় এটাকে পার্সেন্টেজেও লেখা হয়, বাট তোমাদের যেহেতু মানে যাদের ফ্রেশার্সের যেহেতু ডেসক্রিপটিভ পেপার ছিল, সেই পেপার অনুযায়ী এটার অ্যান্সার হয়ে যাবে গ্রাম পার ঘন মিটার। ব্র্যাকেটে এরকমভাবে সিম্বলিকটা লিখতে পারো, ভালো হবে সেটা। নেক্সট দেখো, নেম এনি টু গ্যাসিয়াস পলিউটেন্ট। গ্যাসিয়াস পলিউটেন্টস মানে হচ্ছে বায়ু দূষক পদার্থ। দুটো বায়ু দূষক পদার্থের নাম লিখতে বলেছে। বায়ু দূষক পদার্থ একটু যদি ভালোভাবে ভাবো, দেখো বায়ু দূষক কি কি হতে পারে। বায়ু দূষণের ফলে ওজোন স্তরের ক্ষয় হচ্ছে, নেক্সট অ্যাসিড রেন হতে পারে, তাই তো? তাহলে এই জিনিসগুলো আমি কাজে লাগাবো। ফার্স্ট যদি ওজোন স্তরের ক্ষয়ের জন্য বলো, মিথেন হতে পারে, আরও হতে পারে কি কার্বন মনোক্সাইড। আমি যেগুলো বলছি সেগুলো খাতায় বাংলাতে লিখে নাও, পাশে এগুলো লিখবে। হ্যাঁ, তোমরা বেঙ্গলিতে পেপার দিচ্ছ, তারপরেও যদি পাশে এগুলো লেখো তাহলেও খুব ভালো হবে, কারণ কোনো সিম্বলিক, এগুলো হচ্ছে সিম্বলিক আকার বলে এগুলোকে। এগুলো বেঙ্গলি পেপার হলেও এগুলো লেখাটা ভালো হবে। শুধু ভাবলে এটা হবে না, যারা ইংলিশে পেপার দেবে তারা শুধু এটা লিখবে, আমি কেন লিখবো, তা নয়। যদি মিথেন বলো পাশে এটা লিখে দিলে ভালো হবে, ডেসক্রিপটিভ পেপার তো। কার্বন মনোক্সাইড পাশে সিও। দেন আমি যদি বলি অ্যাসিড রেনের জন্য দায়ী কোনগুলো, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, বা নাইট্রোজেন ডাইঅক্সাইড। নেক্সট এসপিএম বলতে পারো, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। আমার তো মনে হয় সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটারটা তোমাদের পড়া জরুরি। হোয়াট ইজ এসপিএম, তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ এসপিএম? এসপিএম হচ্ছে বায়ুর মধ্যে উপস্থিত অমিশ্রিত বা অজৈব দূষিত ধূলিকণা। এগুলো কোথা থেকে হয়? যদি আমি নর্মাল সেন্সে বলি, ধরো কোনো রাসায়নিক কারখানা রয়েছে, সেখান থেকে উৎপন্ন যে ছাই বলতে পারো, যে রাসায়নিক কারখানায় কেমিক্যালটা প্রস্তুত হয়ে যাওয়ার পর যে অ্যাশেস বা ছাইগুলো পড়ে থাকে, সেইগুলো থেকে যে ধূলিকণাগুলো নির্গত হয়, যার মধ্যে ওই কেমিক্যালের কিছু অংশ থাকে, সেগুলো বায়ুর সাথে মিশে গিয়ে যে জিনিসটা সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে এসপিএম। এটা পুরো ডিটেলস আমি পরে দিয়ে দেবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, what is the main reason for occurrence of tides? Tides, yes, জোয়ার ভাটা যেটা বলে আর কি, সেটার মেন রিজন কি? অবভিয়াসলি মহাকর্ষ বল, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স। এক কথায় যদি অ্যান্সার বলো তাহলে লিখবে গ্র্যাভিটেশনাল ফোর্স, যারা বেঙ্গলিতে লিখবে তারা লিখবে মহাকর্ষীয় বল। আর যদি একটু লিখতে চাও, আমি 2 নম্বরের জন্য তোমাদের বলে দিচ্ছি, যদি একটু এটা যদি একের জায়গায় যদি 2 আসতো, তখন তো শুধু এটা লিখলে হবে না। পৃথিবীর সাথে সূর্য এবং চাঁদের মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবীর সাগর ও মহাসাগরগুলিতে জোয়ার ভাটা হয়। নেক্সট কোশ্চেন দেখো, নেম দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক অফ ইন্ডিয়া। ভারতের উচ্চতম যে পর্বতশৃঙ্গ বা সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? অ্যান্সার হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। নেক্সট কোশ্চেন, নেম এ কোল্ড ডেজার্ট রিজন ইন ইন্ডিয়া। অবভিয়াসলি এটার অ্যান্সার হয়ে যাবে লাদাখ। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট
ranks first in per hectare production of rice in India? তো এখানে অনেকে আমার সাথে দ্বিমত হতে পারে, এটার আমি বলছি অ্যান্সার হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল। অনেকে ভাবতে পারো পাঞ্জাব, তাই তো? কিন্তু পাঞ্জাব হবে না। যদি লেটেস্ট যে ডেটাসগুলো রয়েছে প্রোডাকশানের, সেই প্রোডাকশন ডেটাসগুলো যদি তুমি দেখো, ডিটেলসগুলো সেই ডিটেলসগুলো যদি তোমরা দেখে ফেলো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে ওয়েস্ট বেঙ্গলে পার হেক্টরে যে রাইস প্রোডাকশন সেটা আছে 14,974 টন পার হেক্টর, মানে 1 হেক্টরে রাইস প্রোডাকশন হচ্ছে 14,974 টন। আর পাঞ্জাবের ক্ষেত্রে যেটা আছে এখন রিসেন্ট যেটা চলছে সেটা হচ্ছে 13,384 টন। তার মানে বুঝতেই পারছো এটার অ্যান্সার হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল। সেকেন্ড অপশানে তোমাদের হয়তো দিতেই পারে, ফার্স্ট র্যাঙ্ক তো এটা গেছে, যদি সেকেন্ড র্যাঙ্কে আছে তখন হয়ে যাবে পাঞ্জাব। থার্ড র্যাঙ্কটাও জেনে রাখো, এটা দুটো যখন পড়ছো যে শুনে রাখো, পরে অন্য সময় কাজে লাগতে পারে, সেটা হয়ে যাবে উত্তরপ্রদেশ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেম দ্য পেট্রোকেমিক্যাল সেন্টার ইন ওয়েস্ট বেঙ্গল। পেট্রোকেমিক্যাল সেন্টার ওয়েস্ট বেঙ্গলে, পেট্রোকেমিক্যাল মানে রাসায়ন কারখানা যেটা বলে, সেই রাসায়নিক কারখানার সেন্টারটা কোথায়, সেটা হচ্ছে হলদিয়া হয়ে যাবে। এটার অ্যান্সার হয়ে যাবে হলদিয়া। ওকে, নেক্সট বলছে হুইচ ইজ দ্য লংগেস্ট হাইওয়ে অফ ইন্ডিয়া। এটার অ্যান্সার হয়ে যাবে NH44। এটার পুরো যে লেন্থ সেটা আমি বলে দিচ্ছি, 3745 কিলোমিটার। আর এটা শ্রীনগর থেকে স্টার্ট হয়েছে আর কন্যাকুমারী পর্যন্ত, এটা পুরোটা হচ্ছে মানে এটা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ভারতকে কানেক্ট করে এই ন্যাশনাল হাইওয়েটা। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য স্পার্সলি পলিউটেড স্টেট অফ ইন্ডিয়া। এটার অর্থ কি জানো? এটার অর্থ মানে হচ্ছে স্বল্প বা অল্প, তাই তো? মানে ভারতের কোন রাজ্য কম ঘনত্বযুক্ত, কোন রাজ্য কম জনঘনত্বযুক্ত ভারতের কোন রাজ্য? এটার অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ। ওকে, এখানে লিখতে একটু প্রবলেম হচ্ছে, তো অ্যান্সারটা শুনে নাও। এটার অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ। নেক্সট, অরুণাচল প্রদেশ। আর লাস্ট কোশ্চেন যেটা আছে, হুইচ ইজ দ্য মোস্ট পপুলাস সিটি। দেখো এখানে বলেছে পপুলেটেড, এখানে বলেছে পপুলাস, এটা কি বলেছে অল্প, এটা বলেছে মোস্ট। মানে এটা অল্প কম ঘন মানে অল্প ঘনত্বযুক্ত বা স্বল্প ঘনত্বযুক্ত স্টেট বলেছে, আর এখানে এটা বলেছে কি সিটি। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে দিল্লি। দিল্লি হচ্ছে মোস্ট পপুলার সিটি অফ ইন্ডিয়া। তো টোটাল 13 কোশ্চেন কিন্তু আমি কমপ্লিট করে দিলাম। নেক্সট ভিডিওতে আমি কোশ্চেন নাম্বার 4, যেখানে 19টা কোশ্চেন আছে টোটাল, সেটা আমি তোমাদের কাছে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আমার অনেকটা রেডি হয়ে গেছে, আমি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। এবং এর সাথে যে জিনিসটা আমি বলছি তোমাদের যেটা পড়তে হবে, যেটা আমি বলে দিচ্ছি এবার দেখো, এই যে এখানে যেটা আমি বললাম, এই যে এখানে বুঝতেই পারছো এটা কি হিমবাহের যে ক্ষয়কার্যের ফলে আর কি এটা গঠিত হচ্ছে। আমি যখন দিয়েছি তখন হিমবাহের জাস্ট কয়েকটা ভূমিরূপ দিয়েছিলাম, কিন্তু সবগুলো তো দিতে পারিনি, আর সবগুলো দেওয়া সম্ভব না, অনেকগুলো ভূমিরূপ রয়েছে। বুঝতেই পারছো এটা ডিটেলসে গিয়ে কোশ্চেন করছে,
তা ডিটেলসে গিয়ে যখন কোশ্চেনের অ্যান্সার তোমাকে দিতে হবে, তাহলে পুরো জিনিসটা তোমাকে ডিটেলসে পড়তে হবে। তোমরা এক কাজ করো, তোমাদের আশেপাশে যদি কোনো মাধ্যমিকের স্টুডেন্ট থাকে, আমিও যে নোটটা তোমাদের দিয়েছিলাম সেটাও কিন্তু আমি মাধ্যমিকের বই থেকেই দিয়েছিলাম তোমাদের, বেশ কয়েকটা ভূমিরূপ, তখন বলেওছিলাম আমি যে মাধ্যমিকের বই থেকে আমি ভূমিরূপগুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো আমি দিতে পারিনি। এবার তোমাদের যদি কোনো ভূমিরূপ চলে আসে, তোমাদের তো অ্যান্সার দিতে হবে। আশেপাশ থেকে কোনো পাতলা যে বইটা আছে তোমরা কিনেও নিতে পারো, 70 to 75 রুপিসের মধ্যে পড়বে। জিওগ্রাফির বইটা ছায়া প্রকাশনী বা প্রান্তিক, যে কোনো পাবলিকেশন, দুটোই কেন, যে কোনো পাবলিকেশনের, সাতটা পাবলিকেশন প্রচুর আছে, যে কোনো পাবলিকেশনে এই পাতলা বইটা যদি নাও, এবং তার প্রথম দিকেই মনে হয় চ্যাপ্টারটা দেখেছিলাম আমি, তো এই চ্যাপ্টারটার জাস্ট একবার রিডিং দিয়ে নাও, আর পরীক্ষা যাওয়ার আগে একবার রিডিং দিয়ে দেবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো ডিটেলসে অ্যান্সার দেওয়ার জন্য তোমাকে ডিটেলসে পড়তেই হবে, তো এটা তোমরা পড়ো। আর তোমরা আমার এই জিওগ্রাফি ভিডিওটা দেখতে পারো, ওখানে কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি মোটামুটি, তো ওখান থেকে যদি কোশ্চেন আসে বেশ কয়েকগুলো ডিটেলসে বলে দিয়েছি, সেখানে নদীরটা আছে, বায়ুরটা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটাও একবার দেখে নাও। যদি বই কারোর কাছ থেকে না পাও, তো ওটা দেখলে কাজ চলে যাবে, এটুকুনি বলতে পারি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।